করতে যাওয়া মায়া লেগেছে? হাড় হাড় পাওয়া যায় ওইরকম একটা মাথার খুলি হয়ে গেছে, জি। মাথার খুলি গেছে বা হাতের কষা হাড় পাওয়া গেছে বা পায়ের ডলার হাড় পাওয়া যায় এরকম মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে অঙ্গ হাড়গুলো পাওয়া যায়। সেগুলো। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে। আজ স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি করবার জন্য আমরা এসেছি দূর চরবর্তী এলাকা, অর্থাৎ যমুনার চরের ঘেঁষা একজন সাধারণ একজন মানুষ, খুব সিম্পল একজন মানুষ, যার বয়স প্রায় 60 ঊর্ধ্ব। আজকে এমন একজন ব্যক্তি যিনি গোরখোদক, জীবনে অনেক কবরস্থান ঘুরেছেন, রয়েছে তার অভিজ্ঞতার ঝুলিতে অনেক ঝুলিয়ে এবং অনেক গল্প। তার জীবনে এরকম না বলা অনেক কথাও রয়েছে যেগুলো হয়তো বলা হয়নি, সেই কথাগুলো মূলত আজকে আপনাদের বলবেন। সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অর্থাৎ চরাঞ্চলের বাসিন্দা। আমরা চলে যাচ্ছি তার কাছে সরাসরি। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুলাইমান। মোহাম্মদ সুলাইমান। বয়স তো 60 ঊর্ধ্ব, মানে 60 বছরের উপরে বয়স হবে 60। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো একজন গোরখোদক, মানে কবর খুঁড়েছেন, এখনো খুঁড়ে যাচ্ছেন। এখনো খুঁজি। কত বছর বয়স থেকে কবরস্থান খুঁড়ছেন? 40-45 থেকে গরু খুঁজি। মানে আপনার বয়স যখন 40, হ্যাঁ। 45 থেকে স্বেচ্ছায় এই, এটা তো আপনার পেশা না, এটা আপনার পেশা না, নেশা। পেশা না, এটা পেশা না, এটা আপনার এমনি। নেশা, ইমানি দায়িত্ব থেকে হ্যাঁ, করছেন। মানে দায়িত্ব থেকে খুঁজি না। এটা কোনো করি না, পয়সার দ্বারা নাই, এমনি গরু খুঁজি। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো কবর খুঁড়েছেন? 70 থেকে 80 এরকম আনুমানিক। 70 থেকে 80 এই কবর খুঁড়েছেন 70 থেকে 80টি। দর্শক জি। শুনলেন যে 70 থেকে 80 কবর খুঁড়েছেন আপনি। জি। এই কবর খোঁড়ার মধ্যে কখনো নবজাতক বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারী, বৃদ্ধ পুরুষ, মাঝবয়সী সন্তান, অনেকেরই তো অনেক বয়সী মানুষের কবর খুঁড়েছেন না? হ্যাঁ, অনেক মানুষ। হ্যাঁ। এরকম কোনো কবর খুঁড়তে গিয়ে আপনার মনে দাগ লেগে আছে কোনো ঘটনা? না, এমনি কোনো ঘটনা নাই, অনেক কবর খুঁড়তে যাওয়া মায়া লেগেছে? হাড় হাড় পাওয়া যায় ওইরকম একটা মাথার খুলি হয়ে গেছে, জি। মাথার খুলি গেছে বা হাতের কষা হাড় পাওয়া গেছে বা পায়ের ডলার হাড় পাওয়া যায় এরকম। মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে কিছু অঙ্গ হাড়গুলো পাওয়া যায়। সেগুলো হ্যাঁ, পাওয়া এখানে যায়। পাওয়া যায়। ওইটা উঠে উপরে রেখে দিই পরে লাশ মাটিতে দেওয়া হয়। হুম। ওইটা ফিরে ভিতরে ভিতরে আপনি ঢুকিয়ে হ্যাঁ, তারপর কবর দেন। কবর দিই। এটা তো হ্যাঁ, গেল। এটা গেল। কিন্তু এখন কি এরকম কোনো কিছু হয়েছে? কোনো একটা লাশের কবর খুঁড়ছেন, সে লাশটি নবজাতক, বা সে লাশটি কোনো মায়া লেগেছে এরকম যে নাবালক ছেলেটা মারা গেল, বা এরকম নাবালক মেয়েটা মারা গেল? ওরকম মায়া লাগে নাই, মানুষ তো মানে মরাটা এরকম লাশও মারি দিছি বা 3 দিনকার লাশও মারি দিই, মানে 3 দিন বয়স হুম। এরকম বাচ্চা মারা গেছে ওরকম মানুষও কবর খুঁজছি। আবার 70-80 বছর 90 বছর বয়সের মানুষের এরকমও দিছি। এই কবরে যখন কবরটা খুঁড়ছেন যার জন্য, তখন কি মনে হয়েছে যে আপনার আমার এরকম, আমাদেরও একদিন এরকম কেউ না কেউ হ্যাঁ, ওরকম কবর তো খুঁড়বেন? মনে হয় না যে কবর খুঁজতেছি আমারও একদিন এরকম কবরে সইতে হবে, এরকম আমার জন্য একজন কবর খুঁজবো, এরকম খাওয়া লাগবো, হুম। এরকম কবর খুঁজলে এরকম ধারণা হয়। এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা। কবর খুঁজবে, কবরস্থানে গেলে পারেই তো এরকম মনে এসে যায়। কবরের সাথে আপনার একটা অনবদ্য সম্পর্ক রয়েছে না, একটা জি। আত্মিক সম্পর্ক। হ্যাঁ, কবরকে কি আপনার আপন মনে হয়? কবর আপন, আপন। কবরকে আপন। হ্যাঁ, কবরকে আপন মনে হয়। আচ্ছা। কবরকে কোনো সময় দুর্ঘটনায় মনে করি না। আচ্ছা। রাতের 1টা 12টা পর্যন্ত 2টা পর্যন্ত গোল করছি। এই গেল রোজার ঈদে আমার হুম। পাশে একটা মহিলা মহিল হুম। রোজার রাত পয়লি ঈদ, রোজার শেষের রোজার দিন। রাত পোহালেই ঈদ। হ্যাঁ, শেষের রোজার দিন মারা গেল। একজন নারী মারা গেল। মারা গেল, কত নারী মারা বছর গেল। বয়সী? এই হ্যার বয়সও প্রায় 40-45 হবো। জি। এই মহিলা মারা গেল। মানে সারাদিন রোজা থেকে এই রাতের 11টার সময় গোর খুঁজবে গেলাম। মানে সকালে তো ঈদ, জি। সকালে তো গোর খুঁজে মানুষ মারা কবর করলে মানুষ থাকতো না অনেক। হুম। সেই রাতে গোর খুললাম, রাতে 2টা পর্যন্ত গোর খুঁজে আইলাম, মানে পরে সকালবেলা কবর রোধ করে জানাজা একবার দিয়ে লাশ মারি দেওয়া হইলো। ফজরের আগে? হ্যাঁ, আমরা রাত 2টার সময় গোর খোদা হইলো। কবর খুললেন রাত 2টায়, আর গেলাম 11টার সময়, রাত 2টার সময় গোর দাফন খোদা করলেন হইলো। কখন? দাফন দিলাম ফজর নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে? বাবা, মানে সারা রাত জাগনা সারা রাত জাগ না। সেই কবরস্থানে? হ্যাঁ, এরকম ঘটনা হয়। এরকম ঘটনা হয়? মানে ওদিকে খুব ভীষণ গরম, হুম। খুব গরম, ভীষণ মাড়ি খুব শক্ত, খুব পেরেশান। হুম। 3 জন মানুষ সারা রাত এই গোর খুঁজতে মানে মানে 11টা রাত 2টা পর্যন্ত হুম।
গোর করতে গেছি, এরকম এরকমও সময় গিয়েছে। সময় গেছে। মাটি সমর্থন করে শক্ত মাটি, হুম। আর তো শরীর দুর্বল, সারা মাস শরীর আছে, শরীর দুর্বল, 3 মাস গেছে সারা আর অত অন্ধকার, হুম। এই রাইড ধরে গোর করছিলাম, সারা রাত কষ্ট, জি, এরকম হয় অনেক সময়, অনেক সময় হয়। অনেক সময় হয়। আচ্ছা, এমন কি হয়েছে যে সেখানে কোনো আত্মহত্যা করা কোনো মানুষের লাশ দাফন বা কবর খুঁড়েছেন কি? না, এরকম ওরম আত্মহত্যা করে না মানুষের গোর খোদা হয়নি আমার। হয়নি না? না, আত্মহত্যা করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, দুর্ঘটনায় মারা গিয়েছে। না, দুর্ঘটনা মারা গেছে এরকম আছে, দুর্ঘটনা মারা গেছে, আমার এক ভাই মারা গেছে, হুম। মানে ওই যে দুর্ঘটনা হয়েছিল মির্জাপুর হাসপাতালে নিয়েছে, হুম। সেইটা এই হাসপাতালটা আমার কাইডা করে কিডনি মিডনি লাইয়া সেলাই দিয়ে দিয়েছিল, কিডনি রেখে দিয়েছে? কিডনি রেখে দিয়েছে, মানে মির্জাপুর হাসপাতালে এত কঠিন হাসপাতালে, তাই? মির্জাপুর হাসপাতালে রুগীর হাতে কোনো লোকই যাবে না, তাই নাকি? মির্জাপুর আচ্ছা। হাসপাতালে এরকম। এই এই কিডনি রেখে দিচ্ছে কি কারা? এটা ডাক্তার নাকি ডোম? ডাক্তার রেখে দিয়েছে? যত লোক তো নাই হাতে, রুগীর হাতে কোনো লোকই নাই, আচ্ছা, মরার পরে তারপরে খবর দিয়ে তোমার রোগী নাই। আপনারা কিভাবে বুঝলেন যে কিডনিটা রেখে দিয়েছে? বাচ্চারা দেখলাম যে কারা রুগী, তো আমার ব্যথার রুগী, হুম। ব্যথার রুগী নিয়ে গেছে, এই রুগী কারা পেট কাইডা দিয়ে সিলাই দিয়ে দিছে, এটা গোসল করানোর সময় তো এরা বুঝবে, আমরা তো আর ওটা দেইনি। আচ্ছা, সে তো দুর্ঘটনায় মারা যায়নি, ব্যথা অসুস্থ ছিল। অসুস্থ আসলে, অসুস্থ আসলে বারোস্ত নিয়ে গেছে, অসুস্থ নিয়ে গেছি, এই রুগী ওইটা কাইডা করে কিডনি উনি রেখে দিয়ে বাচ্চা আসার কিন্তু পর তার তো কোনো অপারেশন করানো হয়নি, না, অপারেশন করা হয় না। তাহলে কাটলো কেন? প্রশ্ন হচ্ছে এখানে হ্যাঁ, এদের প্রশ্ন, যে কেন প্রশ্ন কাটলো? মানে যারা গোসল করে যারা করবে না, কাইডা আর কিডনি উনি লাইয়ে এক ফোর দিয়ে সিলাই দিয়ে দিয়েছে। আপনারা কেউ জানতেন না যে মর্গে তাকে নেওয়া হয়েছে এভাবে কাটতেছে? না না, তোকেও জানেই না, রুগীর এবং- কাছে তো যাবে না। আচ্ছা, তাকে কাটা হলো কেন? সে তো দুর্ঘটনায় মারা যায়নি, কি না। আত্মহত্যাও করেনি। প্রশ্ন হচ্ছে এখানে হ্যাঁ যে তাকে তাহলে কেন বডিটা কাটা হলো? হ্যাঁ, এটা ওই যে গণনা যে কয় বছর হইলো এটা আগে এরকম গণনা হয়। তো আপনারা এটাকে অভিযোগ দেননি থানায়, নিকটস্থ থানায়? না, আমরা কোনো অভিযোগ দিইনি, কারণ আমার ভাই মারা গেছে, হুম। আমার আর অভিযোগ দিকে আর এই মির্জাপুরটা নিয়ে আইসি বা তেসন তো চিড়াচিড়ি যারা গোসল করাইছে, হুম। এরাই পরবর্তীতে কইলো যে এই রুগী কেউ অপহরণ করে না, অপহরণ তো করেন নাই, হুম। তো কদিন কাইটা করে সিলি মিলে দিয়েছে, এক ফোর দিয়ে দিছে, আচ্ছা, তাহলে হেসুমকে বোঝা গেল যে ওরা কাইটা করে কিডনি উনি আবেদন রেখে দিছে না। খুবই দুঃখজনক হ্যাঁ, আপনি যেমনটা মনে করছেন। মানে এটা যদি হয়ে থাকে প্রকৃত অর্থে তাহলে তো খুবই দুঃখজনক। দুঃখজনক, এটা দুঃখজনক, হুম। মানে আমার ওরকম লোকও নেই, আর ও তো আমরা তো ওইরকম অস্থির, জি। ওইরকম অস্থির, ভাই মারা গেছে, তখন যারা গোসল করাইছে হেরাই তো করলো যে এরকম অবস্থা রাখে, এই রোগীর এখানে কারা করে রাখে, গোসল করানো হেরাই তো দেখছে, আর আমরা তো ওই যারা রোগীর হাতে আছে ওরাও তো ওটা মারা গেছে এই চিড়াচিড়িতেই অস্থির, কিন্তু যে কাইটা করে যে ওখানে সিলে মিলে দিয়েছে এরকম ধারণা তো আর করে নাই। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে তার আপন ভাইকে যে অসুস্থজনিত কারণে ভালো মানুষ তাকে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয়েছে, টাঙ্গাইলের মির্জাপুর হাসপাতাল, সরকারি হাসপাতাল নাকি, জি, জি। সেখানে নেওয়া হয়েছে। সেই হাসপাতালে তার ভাইকে কাটাছিড়া করা হয়েছে শরীরে বিভিন্ন জায়গায়, এবং তারা ধারণা করছেন যে তার ভাইয়ের কিডনি এগুলো রেখে দিয়ে তারপরে সেলাই করে তার ভাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার ভাই কোনো দুর্ঘটনায় মারা যায়নি, কিংবা সেখানে কোনো অপমৃত্যু হয়নি যে তাকে কাটাছেঁড়া করা হবে। তো যাই হোক, এটি খুবই দুঃখজনক, এবং আপনারা যারা শুনছেন আজকের প্রোগ্রামটি, এবং আপনাদের মাঝেও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তবে আমাদের ইনবক্স করতে পারেন। আমাদের অনুসন্ধানী দল এগুলো নিয়ে কাজ করবে, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করবে। যদি সত্যিকার কোনো ঘটনা এর সাথে যুক্ত হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই প্রকাশ করবে, এবং যথাযথ কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা। তো যাই হোক, আপনার সেই আপন ভাইয়ের কবর কি আপনি নিজেই খুঁড়েছিলেন? জি, আপনি নিজেই খুঁড়েছিলেন। আচ্ছা, এই যে আপন জনের কবর খুঁড়তে গিয়ে ব্যথা লাগে না? ব্যথা লাগে, ব্যথা লাগার পরেও তো আর করার নাই, মানে আরো খায়, আমি একটু কম করি আর একজন বেশি করি, এই আর কি। আচ্ছা আচ্ছা, কজন মিলে খোঁড়েন একটি কবর? তিনজন, দুইজন, আমার সময় 4জন, মানে লোক সংখ্যা বুঝে। আচ্ছা, এই খবর যখন খোঁড়েন বা আপনারা এখানে কি খবর দেয়া হয়, নাকি আপনারা খবর নিয়ে থাকেন, নাকি একই এলাকার আপনারা যারা কবর খোঁড়েন এটা পরিচিত সবাই? একই এলাকার, মানে যদি আমার আশেপাশে জানে তো অমুক গোর খোদে, হুম। মানে হেকে এক খবর দিল, মানে এক খবর দিল গোর খোদা লাগবো, অমুক মারা গেছে, জি গোর খোদা লাগবো, তাহলে আমি মনে করেন জানি যে অমুক অমুক গোর খোদে, সবাই তো এই কাজ করে না, জি। ওই যারা গোর খোদে হ্যাঁ মনে করেন দায়িত্ব করে দেয় যে লোক গোর খোদা লাগবো, কাকনে খুঁজবে এটা বুঝবে। তখন আমি মনে করেন যে আমার যারা জানা আছে বাড়তে আছে কিনা, একজনে গেলাম যে বাড়তে নাই কাজে গেছে, আর একজনকে খবর দিলাম বাচ্চা আছে কিনা, এরকম একজন আইসেই যায়, যারা কোর খোদে ওইটা ইসলামিক একটা ধর্ম হিসেবে
ইউনিটি আছে আপনাদের, যে আপনারা কয়েকজন মিলে গোর খোদেন, এটা এলাকাবাসী জানেন, মহল্লাবাসী জানেন। আপনারা কি অর্থের বিনিময়ে কবর খোদেন নাকি এটা ইমানি দায়িত্ব মনে করে? ইমানি দায়িত্ব গোর খুদিয়ে দেয়। এটা ইমানি দায়িত্ব, সওয়াবের আশায়। সওয়াবের আশায়। আচ্ছা, এখানে কোনো অর্থের সাথে কোনো সম্পর্ক অর্থের সাথে কোনো সম্পর্ক নেই। বাহ, সুবহানাল্লাহ। যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে তিনি এখানে কোনো অর্থ না, তিনি একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কিন্তু তিনি কবর খুঁড়ে যাচ্ছেন এবং আমৃত্যু কবর খুঁড়বেন, এই তো। আচ্ছা, এবার আসি একটু আপনার একটু পেছন দিকে যাই। আপনি ছোটবেলা থেকে, অর্থাৎ আপনি পেশায় কি একজন, মানে ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল যে বড় হয়ে কি হবেন? ছোটবেলা থেকে আমরা গরিব, তখন আব্বা গরিব ছিল, আমরা লেখাপড়া করি নেই। ছোটবেলা 7 বছর বয়সের থেকে আমি কৃষক। 7 বছর বয়স থেকে শুধু পেট ব্যথা হয় লেখাচ্ছি, খালি ভাত দিছে, কাপড় দিছে, কাজ করছি, মানে ছোট ছোট পিঠ সাপ করছি বিছানায়, এই বাড়ি মহাজনের মালিকের বাড়ি না, পিঠ সাপ করছি, পিঠ সাপ মালিকের বউ দিছি, এরকম ঘটনা। এত ছোটবেলা থেকে আপনি কাজ করেন? 7 বছর 8 বছর বয়সের থেকে কাজ করি। মানে আপনার এটাকে বাংলায় বলে কামলা দেয়া? হ্যাঁ, সংসার তো অর্থহীন ছিল, অর্থহীন সংসারে আমরা অন্যের বাড়িতে কাজ করে তারপর জীবন নির্বাহ করেছেন। তারপরে মনে করেন যে 1 বছর হলে আমার 1 মাস গেলে 7 টাকা বেতন দিছো। আচ্ছা, 1 মাসে 7 টাকা বেতন দিছে আমাকে। 1 মাসে 7 টাকা? এরকম লেখালাম এরকম ভাবে। তারপরে 1 বছর হলে 15 টাকা মাস। আচ্ছা, তারপরে 1 বছর হলে আমাকে 30 টাকা মাস। আচ্ছা, তারপরে হলে আমার 150 টাকা মাস। এইভাবে টাকার অ্যামাউন্টটা বেড়ে তারপরে যাচ্ছে। অঙ্ক বাইরে গেল, এইভাবে 300 350 বেতন। জি, আমি চাকরি পাচ্ছি, 12 বছর চাকরি করছি পরে বাড়ি। 12 বছর? 12 বছর চাকরি করছি পরে বাড়ি। আচ্ছা, এরপরে মনে করেন আবার এসে ওই কৃষকের কাজ বাড়তি কাজ করা দিলাম, দাওয়াই লেখা দিই, মানে সিলেট যাই, আবার সিলেট যান, রাজশাহী যাই কাটো দাওয়ায়। এরম এই জীবনে সিলেট গেছি, জমশেরপুর মধ্যনগর দাওয়া কাটবে গেছি সিলেট, বৈশাখ মাসে দাওয়া কাটবে গেছি। শাইল বড়ুয়া কাটছে সময়, শাইল বড়ুয়া আবাদ আসলো ওই জায়গায়, মানে 7 ভাগ করে এক ভাগ দান দিছে আমার গৃহস্থী। হেনে মনে করেন যে হেনে দিলাম 2 ক্যাপ। তারপরে গেছি আপনার ইয়াতে ভূতের মোড়, ওনে দিছি কয়েক ক্যাপ। তারপরে দিছি অলকা আপনার ওই যে মধ্যনগর দিছি কয়েক ক্যাপ। এরকম জায়গায় জায়গায় ক্যাপ দিছি, জমশেরপুর দিছি ক্যাপ। আবার এমনি রাজশাহী মদল গেছি, সাভার গেছি, ওই ধান কাটায়, ধান কাটতে। হ্যাঁ, এটাকে বলে কামলা দিতে বাংলায় নাকি? ওটা ধান করে, মানে মানে ওই সিলেট 7 মণ ধান কাটলে পরে 1 মণ ধান দেয়। আচ্ছা, এটাকে পেশায় কি বলে? কামলা দেয়া, যেমন গ্রাম অঞ্চলে অনেক সময় বলে এক এক এলাকায় কামলা দেওয়ালকে বেতন করা, বেতন করা। আচ্ছা, যাই হোক, একদিন খাইলাম আমাকে 500 দিল বা 300 দিল, ওরা তা না, আমি যত কাটবো তত ধান পাবো। ও, আপনি ধান পাবেন? ধান পাবো, হ্যাঁ। আচ্ছা, এটার সিস্টেমটা কেমন? যে আপনি পুরো ধরেন 10 মণ ধান কেটে দিলেন, তাহলে আপনাকে কয় মণ দিবে? ওই 7 ভাগের 1 ভাগ দেবো, 7 মণ 10 মণকে 7 ভাগ করলে কত হয় ওরে দেবো। ওর 1 ভাগ দিবে আপনাকে? মানে অর্থাৎ 7 মণে 1 মণ। 7 মণ 1 মণ। এখন তো বর্তমান দেয় 10-12 মণ, 10 মণ করে কাটলে 1 মণ দেয়। এই ধানে ফলনও বেশি, এরকম তো 7 ভাগ অভাব ছিল, অভাব ছিল। শাল বড় টাকা নিতেন না, এই ধান নিয়ে চলে আসতেন? হ্যাঁ, ধান নিয়ে চলে আসতাম। আনাটা কষ্ট ছিল না? নৌকা নিয়ে গেছি, তো নৌকা নিয়ে গেছি, জি, মহাজনের চালান নিয়ে গেছি, জি। মহাজনের ওই 15,000 12,000 এর মূল্যে একটা মানুষের যে ভাগ পাইছে, মানে 15,000 টাকা দিলে এই 15,000 টাকাও একটা ভাগ দেওয়া লাগছে। তাই টাকাও দিছি, আর ধানও ওই 15,000 টাকা আমার কারণে 20 জন 25 জন মানুষ গেছি, 15,000 টাকা খাইছি, খাওয়া কাজ করছি। ওই কাজে যে ধান পাইছি ওই ধানটা ওই মহাজনকে দেওয়া লাগছে। আপনি কি মহাজন বলতে গেলে কাকে বোঝাচ্ছেন? যার নৌকা নিয়ে গেছেন? নৌকার ভাগ আলাদা, আর মহাজন মানে আমরা তো সবাই গরিব মানুষ। জি। একজন মহাজনের কাছে টিয়া নিয়ে গেছি 15,000। 15,000 টিয়া নিয়ে গেছি, 25 জন মানুষ 15,000 টিয়া হলে পরে 1 মাস খাওয়া এসে পাবো। আচ্ছা, ওই 15,000 টিয়ার বিনিময়ে মানে একটা মানুষ যে ধান পাইবো ওই 15,000 টিয়ার ওইটাই লাভ দেওয়া লাগবে। ও আচ্ছা, এটাকে এমনটা বলা যায় সুদে নিছেন? সুদে নিছে, লাভ দেওয়া লাগবে, 15,000 টাকা লাভ। মানে আপনারা 15 ওইখানে যে খাবেন টাবেন সম্পূর্ণ আপনাদের খরচ? আমাদের খরচ। আপনারা একটা নির্দিষ্ট একটা 15 জন 20 জন 15,000 টাকা নিয়ে গেছেন তার কাছ থেকে, যে ওইখানে কাজ করবেন সিলেট বা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করে, তখন টাকা এনে তাকে সেই টাকা প্লাস কিছু লভ্যাংশ দিবেন। হ্যাঁ, লভ্যাংশ মানে ওই একটা মানুষের আমি মনে করেন 10 মণ ধান পাইলাম, ওই 15,000 টাকা লাগবে 10 মণ ধান দেওয়া লাগবে।
20 জন মানুষ গেলাম 21টা ভাগ করবো। আচ্ছা 21টা ভাগ করলে এবার ওই চালানের একটা ভাগ গেল, হুম আর ওই টেহারা ওই 20 জনের বাড়ি বন্ধ কয় টাকার খরচ হইলো, হুম ওই টাকাও দেওয়া লাগবো, ডান্ডা তো 10 জনের মধ্যে গেলই হুম এইরকম। তাহলে তো মহাজনই সব পেয়ে গেল বেশিরভাগ। মহাজনে 1 ভাগ পাইলো, 1 ভাগ তো পাইবোই। এই যে টিয়া তো আবার 2-3 মাস থাকে, মানে যাইছে ও 2-3 মাস থাকে, তা তো থাকবোই, মানে আইসারে তো টেয়ারা দেওয়া হয় না। ডান্ডা দিয়ে দিলাম আগে, টাকাটা পরে দেন। টাকাটা পরে আবার কামে করে পরে দিই, ও এরকম আর কি। এই সিস্টেম ছিল এরকম তখন। সিস্টেম এখনো আছে। এখন মনে করেন যে 1-1.5 লাখ টাকা চালান, হুম এনে ছেলে দেবো 1.5 লাখ টাকা চালান নেবো। একটা মানুষের যে ভাগ পাইবো, মানে 20 মণ পাই, 25 মণ পাই, হুম ওইরকম ওই ধানটা দিয়ে দেবো, টেয়ারা পরে কামাই করে আস্তে আস্তে দেয়। আস্তে আস্তে দিবে। হ্যাঁ 3 মাস 4 মাস পরে। আর যদি সে এর মধ্যে তার ইন্তেকাল হয়, কার যদি ধরেন এখানে কেউ একজন মহাজনের কাছ থেকে টাকা নিল, সে মারা গেল পথিমধ্যে, তখন এটাকে কিভাবে সিস্টেম টাকাটা তো একলা না, টাকাটা সবাই মিলে দেয়? না, হয়তো 2-4 জন মিনমিন 2-4 জন মিলেই টেয়ারাও আনে। যে মুসলমানের কাছে টেয়া আনলো 1 লাখ, হ্যাঁ এর মধ্যে যদি একজন মারা যায়, মারা গেলে গেল, মারা গেলে তো আর অসুবিধা নেই, মারা গেলে যাইবই, মারা থাকতেই পারে, জান আছে তার, তার মৌত আছেই, জি এটা তো আর অবিশ্বাস করে করার নাই। জি মরেই তো অনেক জনে, কয়েক বছর আগে হুম ছেলেটা মানুষ মরলো না, ঠাড়া করে মানুষ মরলো, হুম জি মরে মরে পারে, বলি তো আর এই ওটা কি মহাজনের চালান তো মরবো না, ওটা তো থেকেই যাচ্ছে, হ্যাঁ, ওরা খাইয়ে বাকিদের দেবে। দিতে হচ্ছে। হ্যাঁ বাকিটাও দেওয়া লাগবে। হ্যাঁ, একজন মরে গেছে, এরা ওই যদি মনে করেন 25 জন লোক গেছি, একজন মারা গেছে, হুম ওই ওই একজনের ভাগ দেবো, কিন্তু খরচটা দেবো না। লোক মারা গেছে, ভাগটা দিয়ে দিল, হুম আর খরচটা ওই আর বাকিটি বসে নিব। ও, এই লোক মারা গেছে, আর খরচ নাই, ভাগটা অবশ্যই দিয়ে দিলাম, খরচটা আমরা 5 জনের মধ্যে গইছে বুঝছি। নিয়ে আনলাম। আচ্ছা এভাবে আপনার জীবন চললো। এরপরে আপনার মাঝ বয়সে এসে কি শুরু করলেন? মাঝে বয়সে যেহেতু মনে করেন তাহলে খাপ ধরে, আর কয় বছর ধরে আর খাপটা, মানে বয়স হয়ে গেছে, আমি খাপটাও দিই না, টুকটাক বাড়তি কাজ কাম করি। গৃহস্থলী কাজ করেন, হ্যাঁ গেছিল কাজ কাম করি। জমি আবাদ করেন, জমিও আবাদ নাই, আবাদ সাবাদ নাই, তাহলে ওই কিভাবে পরের চলে? বাড়ি কাজ টাজ করি, পরের বাড়ি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। পরের বাড়ি কাজ করি, এই চলি। আর পোলাপান আছে, এরা কোনো কামাই অর্জন করে, এই এটা আল্লাহ চালায়। আর কোনো হাতের কোনো কাজ শেখেন নাই জীবনে, ধান কাটা ছাড়া? না হাতের কোনো কাজ করি না, হাতের কোনো কাজের মধ্যে এই রাজমিস্ত্রি, টুকটাক রাজমিস্ত্রি কাজ করি, জি ওই শুরু করি, সাইতে করি, সাইতে আচ্ছা, করি না। তাতেই মহান আল্লাহ চালাচ্ছে হ্যাঁ, আপনাকে। তাতে আল্লাহ খুব ভালোই চালায়, যাক আলহামদুলিল্লাহ, আর কোনো অসুবিধা হয় না। শুকরিয়া। হ্যাঁ। আচ্ছা আপনার এই জীবনে, ছোট এই জীবনে চাওয়া পাওয়ার কিছু আছে এখনো, যে আল্লাহর কাছে চাইছি পাই নাই? না ওরকম কিছু না, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ ভালোই চালাইতেছে, হুম, মানে গরিব হিসেবে আল্লাহ খুব ভালো চালায়, আচ্ছা এরকম ই নেই। আচ্ছা। যমুনার চরবর্তী এলাকায় আপনাদের বসবাস, এই চরবর্তী এলাকায় এমন কোনো কিছু হয়েছে, ডাকাতের প্রাদুর্ভাব হয়েছে বা চুরি এ ধরনের প্রবণতার শিকার হয়েছেন, অনেককে সর্বস্ব হারিয়েছেন? না, ওরকম এটা করিনি, ওর ইতিহাস আচ্ছা না, আচ্ছা। খেলেও আল্লাহ আপনাকে এটা- এরকম কোনো হ্যাঁ, ঝামেলায় না, ফেলে না, নাই? ওরকম একটা মানে আমরা অনেক সময় শুনি যে চর এলাকায় বসবাস করা মানুষের জীবন খুবই, মানে খুব চ্যালেঞ্জিং একটা জীবন, এখানে নানা রকম আছে, অনেক সমস্যা জায়গা তৈরি আছে, হয়। অনেক জায়গা আছে। আমি আল্লাহ করে, আমার তো এই জায়গায় জন্মস্থান, হুম আমার বাড়িঘর ভাঙে নাই, তো আমার পশ্চিম নদীর কাঁধা তো যমুনা কাঁধা দেখেই এসেছেন, হুম ওই জায়গায় ওর উমরে উমরে যমুনা আসে নাই। আসে নাই? হ্যাঁ আগে আমার জন্মের আগে আইছিল হয়তো, না আমার জন্মের পরে এনে দিইনি, এটা কারণ জায়গায় যমুনাতে পশ্চিম দিকে যমুনা। আচ্ছা, পশ্চিমে যমুনা। যাই হোক, মহান আল্লাহ আপনাকে তাহলে সব মিলিয়ে ভালো রেখেছেন এখন সব ভালো পর্যন্ত। হয়েছে। আচ্ছা যাক, সুপ্রিয় দর্শক শুনছিলেন যে একজন সরল মনা মানুষ, যমুনার চর এলাকার বাসিন্দা, তিনি বলছিলেন তার জীবন থেকে কিছু ঘটনা, যে ঘটনাগুলো প্রায় প্রত্যেকের জীবনেই কম বেশি চলে আসে। তবে ছোটবেলার যে কথাগুলো বলছিলেন, যে ছোটবেলা থেকেই, অর্থাৎ বয়স 5 কি 7 বছর হওয়ার পরে পারিবারিক আর্থিক সমস্যার কারণে কিন্তু ছোটবেলা থেকে অন্যের বাসায় তার কাজ করতে হতো। এমন অবস্থায় কাজ করতে হতো যে এমন ছোট ছিলেন যে বিছানায় পেশাব করেছে, সেটা মহাজনের স্ত্রী তাকে পরিষ্কার করছে। তো এরকম একটি পরিবারের জায়গা থেকে কিন্তু অনেক কষ্ট করে আজকে জীবনের 60টি বছর অতিক্রম করেছেন। এর মধ্যে কেটে গিয়েছে বহু সময়, এবং এই সময় পরিবর্তনের পর উনি যে টাকায় শুরু করেছিলেন কাজ করা অন্যের বাড়িতে, সেই কাজের টাকার পরিমাণ বেড়েছে, খরচের পরিমাণও বেড়ে গিয়েছে। তথাপি চাওয়া পাওয়ার তেমন কিছুই নেই। শেষ বয়সে 45 বছর বয়সে এসে তিনি শুরু করলেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য গোর খুদক, অর্থাৎ কবরস্থান খুঁড়ে যেখানে আমার আপনার শেষ ঠিকানা হবে চিরজিন্দিগি, তার ব্যবস্থা করছেন তিনি। তো
এভাবে করেই তার জীবন পার করছেন। জীবনে চাওয়া পাওয়ার তেমন কিছুই নেই তার, শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসা পেয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবেন, এমনটাই প্রত্যাশা আপনার। জি। সুপ্রিয় দর্শক, দোয়া করবেন এই সাদাসিধে মানুষটির জন্য, এবং আমরা পরবর্তীতে আবারও স্বাধীনতা জীবন গল্পে আরও বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি করব এবং আপনাদের মনের কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব স্বাধীনতা টিভি বাংলাতে এবং স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের অতিথি হয়ে আপনাদের জীবন গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তবে আমাদের ফেসবুক পেজ স্বাধীনতা টিভি বাংলা এবং ইউটিউব পেজ স্বাধীনতা টিভি বিডি, সেখানে কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের ইচ্ছের কথা, এবং আমাদের হটলাইনেও যোগাযোগ করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে, ভালো লেগে যায় প্রোগ্রাম, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ দুটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, উৎসাহ উদ্দীপনা দিবেন।